নিয়ে আলোচনা শুরু হবে। ঠিক আছে, তো মেইনলি আমরা হলো ক্ষেত্রফল নিয়ে কথাবার্তা বলবো এই থেকে। ঠিক আছে, 3.3 এর যে টপিক ওটা হলো ত্রিভুজের বলো বা চতুর্ভুজের বলো ক্ষেত্রফল নিয়ে কথাবার্তা হবে, যেটা তোমরা 9-10 পড়ছো। 9-10 তোমরা কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করছো। তিনটা ত্রিভুজের তিনটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেয়া থাকতো, তিনটা শীর্ষের স্থানাঙ্ক দেয়া থাকতো, তখন একটা মেথডে তোমরা কাজ করছো। যেই মেথডে কাজ করছো ওটা আমি একটু মনে করাবো, এন্ড এখন আমরা নতুন যে মেথডে কাজ করব ওইটাও একটু মনে করাবো। ওটা মনে করানো তো না, আমরা ওটা পড়াবো আর কি। ধরো আমার একটা ত্রিভুজ দেয়া আছে, ত্রিভুজ এবিসি। ধরো আমি আগে স্থানাঙ্ক ব্যবস্থা এঁকে নেই, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ। ভালো কথা, দেখো ত্রিভুজটা হলো এ বি সি। এ বিন্দুর স্থানাঙ্ক হলো x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক হলো x3 y3। 9-10 তোমরা যে কাজটা করতা, তোমাকে যখন বলা হইতো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তখন তুমি কি করতে? তখন তুমি লিখতা হাফ, হাফ দিতা। তারপর প্রথম বিন্দুটা লিখতা x1 y1, তারপর সেকেন্ডটা লিখতা x2 y2, তারপর থার্ড লিখতা x3 y3, তারপর প্রথম বিন্দুটা আবার লিখতা x1 y1। দেন তুমি কি করতা? দেন তুমি গুণ করতা এইভাবে, ফার্স্টে এইভাবে গুণ করতা। ঠিক আছে, অর্থাৎ আমরা কি করতাম, বাইরের হাফটা থাকতো, সেকেন্ড ব্র্যাকেট দিতাম, এরপর গুণ করতাম এইভাবে x1 y2, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1। এরপর একটা মাইনাস দিব, মাইনাস দিতাম, মাইনাস দেওয়ার পর কি করতাম, এইখান থেকে উল্টা গুণ করতাম, এই তিনটা গুণ করতাম। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে আসতো x2 y1। ঠিক আছে, ওকে, x2 y1, তারপর কত x3 y2 প্লাস x3 y2 প্লাস হলো x1 y3 প্লাস x1 y3, দেন ক্যালকুলেট করতে, তাই তো? এভাবেই তো কাজ করতাম। ঠিক আছে, ভালো কথা। তো এটা 9-10 করতাম, এটা এখন আর করা যাবে না। ঠিক আছে, তাহলে এখন আমি কিভাবে করব? এখন আমরা নতুন যে মেথডে কাজ করব, দেখো আমরা যখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব, তখন আমরা লিখবো এভাবে, হাফ লিখলাম। প্রথম বিন্দুটা হলো x1 y1, পরেরটা হইল x2 y2, পরেরটা হইল x3 y3, তারপর এখানে দিবা 1 1 1। একটা নির্ণায়ক আসলো না? দেখো তো, তিনটা রো তিনটা কলাম মিলায় একটা কি আসলো, নির্ণায়ক আসলো। 3/3 এর একটা নির্ণায়ক আসলো। এই নির্ণায়কটারে ভেঙে দিলেই আমার ক্ষেত্রফল চলে আসবে। এই নির্ণায়কটারে আমরা কি করে দিব? বিস্তার করে দিব। আমরা বিস্তার করা শিখছি ম্যাট্রিক্স নির্ণায়ক যখন পড়ছিলাম আমরা, আমি তো পড়াইছিলাম, তাই না? তাহলে এটারে কি করব? বিস্তার করব। ক্লিয়ার? এটা আমরা কি করব? বিস্তার করব। বুঝা গেছে কথা? তাহলে এইভাবে হলো আমরা ক্ষেত্রফল বের করব। একটা জিনিস একটু নোটিস করো, আমরা যখন বিন্দুগুলা নিছি x1 y1 নিছি, তারপর আমি কি নিছি দেখো তো, x2 y2 নিছি, তারপর আমি কি নিছি, x3 y3, তাই না? অর্থাৎ আমি যে বিন্দুগুলা নিতেছি, বিন্দুগুলা কিন্তু আমি ঘড়ির কাঁটার বিপরীতে মানে অ্যান্টাই ক্লকওয়াইজ নিতেছি। অ্যান্টি বা কাউন্টার ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীতে নিতেছি। কেন ভাই, ঘড়ির কাঁটার ডিরেকশনে নিলে কি সমস্যা হবে? x1 y1 এর পর যদি সি বিন্দু নিয়ে নেই x3 y3, সমস্যা হবে? সমস্যা হবে বলতে অ্যান্সারে নেগেটিভ চলে আসবে। তোমার ক্ষেত্রফল 20 আসার কথা ছিল, ওটা -20 চলে আসবে। তো এটা আসলেও সমস্যা নেই, লাস্ট লাইনে লিখে দিবা যে ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, মাইনাসটা উঠাই দিবা। বাট আমার ওই ঝামেলা যাওয়ারই দরকার নেই। বুঝা গেছে কথা? এখন এক্ষেত্রে আমরা যে কাজটা করব, ঠিক আছে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডই চেঞ্জ হয়ে গেছে, তাই না? হুম,
ওই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছিলাম ওইটার কারণে আমার চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড সলিড কালার, ওকে। ওকে, এখন এখানে এক্সট্রা আমরা একটা জিনিস যে পড়বো সেটা হলো সমরেখা হবার শর্ত। এটা পড়লে আমাদের মোটামুটি ম্যাথে আমরা চলে যেতে পারবো। এখানে এই যে নির্ণায়ক যে আসলো, এটা কই থেকে আসলো এই থিওরির কিন্তু আমি ডেরিভেশনটা করাইনি, কারণ ইম্পর্টেন্ট না, বোরিং একটা ডেরিভেশন, এন্ড আমার ইন দি এন্ড এটার থেকে কোনো আউটকাম নাই। যেই জায়গায় বা যেই থিওরিগুলার হইলো ডেরিভেশনের আমার অ্যাকচুয়ালি কোনো আউটকাম নাই বা আমার জন্য ফ্রুটফুল না, আমি ওগুলো দেখাবো না, ঠিক আছে? অবভিয়াসলি যেই ডেরিভেশনগুলো ইম্পর্টেন্ট, তোমাদের যতটুকু প্রয়োজন মনে হবে তার থেকে বেশি ডেরিভেশন আমি করাই দেবো, ঠিক আছে? তো যাই হোক, পরের জিনিসে চলে যাই। সমরেখা হবার শর্ত। তিনটা বিন্দু, তিনটি বিন্দু সমরেখ হলে, সমরেখ মানে তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থিত। একই রেখার উপর চিন্তা করো, একটা বিন্দু একটা বিন্দু হলো এ, আরেকটা বিন্দু হলো বি, আরেকটা বিন্দু হলো সি। সমরেখা মানে কি? এরা একই রেখার উপর অবস্থিত। এরা যদি একই রেখার উপর অবস্থিত হয় তাহলে এদের দ্বারা কি কোনো ত্রিভুজ গঠন করা যাবে? যাবে না। তাহলে একই রেখার উপর অবস্থিত হলে এদের দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে না। যেহেতু যাবে না, অতএব ওই ত্রিভুজের এরিয়ার বাংলা কি? ক্ষেত্রফল ইকুয়ালস টু কত হবে? 0 হবে। এরিয়া অথবা ক্ষেত্রফল কত হবে? 0 হবে। বোঝা গেছে? তিনটি বিন্দু সমরেখ হলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজ এর ক্ষেত্রফল 0। কারণ ত্রিভুজ গঠিতই হবে না, তাহলে ক্ষেত্রফল কোন জায়গা থেকে আসবে? ক্ষেত্রফল 0 হবে। বোঝা গেছে কথা? ক্লিয়ার? তাহলে সমরেখার কনসেপ্ট বুঝতে পারছি। সমরেখার কনসেপ্ট আমরা ঢাল দিয়েও পড়তে পারি, ঢালের ওইখানে আরেকবার দেখাবো না। তো এই হলো আমার 3.3 এর থিওরি। তো প্রথম ম্যাথ কি বলছে? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিছে, তাই তো? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে দিছে, ভালো কথা। এ বি সি বলে দিছে, এ বি সি বলে দিছে। দেখো, এ বিন্দু কত? -3, -2। বি বিন্দু বলে দিছে, বি বিন্দু কত? -3, 9। সি বিন্দু বলে দিছে 5, 8। ঠিক আছে? এ বি সি। এখন বলে দিছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে মানে ক্ষেত্রফলের সাহায্যে বি হতে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। ঠিক আছে? এর সাহায্যে বি হতে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। প্রশ্নটা পড়ি নিজের আগে। তো যেটা দেখো বলতেছিলাম যে এ বি সি তিনটা বিন্দু দিয়ে দিছে, ফার্স্টে বলছে ক্ষেত্রফল বের করতে। ঠিক আছে? ক্ষেত্রফল বের করতে বলছে। তো আমরা বলছিলাম না যে ক্ষেত্রফল বের করার জন্য কি 9-10 যে মেথডটা করছি ওটা করব না, নির্ণায়ক দিয়ে করব। তো ফার্স্টে যে কাজটা আমরা করব, আমরা লিখব যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ঠিক আছে? হাফ দিব এবং বিন্দু বসানোর ক্ষেত্রে আমরা বলছিলাম না ঘড়ির কাঁটার বিপরীতে বসাবো। তো ওইটা আগে একটু দেখি। আমি তো এবিসি মন মতো এঁকে নিলাম, আগে একটু দেখি যে এবিসি আদৌ কোন দিকে। এ হলো -3, -2, তার মানে তৃতীয় ঘরে। বি হলো -3, 9 মানে দ্বিতীয় ঘরে। আর সি হলো 5, 8, তাই তো? 5, 8 ধরো এইটা, তাহলে এরকম অনেকটা। ঠিক আছে? তো এরপর বি এর পর সি যদি বসাই তাহলে কিন্তু হবে না, ঘড়ির কাঁটার ডিরেকশনে ঘুরে যাবে। এরপর যদি বি তারপর সি বসাই তাহলে ঘড়ির কাঁটার ডিরেকশনে যাইতেছে। তো আমরা ওটা করব না, আমরা ফার্স্টে নিব এ, তারপর নিব সি।
এ নিব, তারপর নিব সি, তারপর নিব বি। দেখো এ বিন্দুটা কত, -3 -2, সি বিন্দু কত 5 8, বি বিন্দু কত -3 9, এবং এখানে দিব 1 1 1। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই নির্ণায়কটা কি করব, ভেঙে দিব। নির্ণায়ক ভাঙা আমরা শিখছিলাম, মনে আছে? কিভাবে ভাঙতাম, যে কোনো রো বা কলাম বরাবর ভাঙা যায়। তো আমরা যদি প্রথম রো বরাবর ভাঙি, দেখো কি আছে, হাফ। ফার্স্টে কি আছে -3, ওটার চিহ্ন পজিটিভ, বাট ওই প্লাসে মাইনাসে মাইনাস। এ বরাবর রো বাদ কলাম বাদ, নিয়ম কি, এই গুণ হবে 8 একে 8 মাইনাস এই 9 একে 9। ঠিক আছে, তারপরে হলো -2, এটার চিহ্ন কি নেগেটিভ। আমরা পড়ছিলাম না যে নির্ণায়কের ক্ষেত্রে একদম প্রথম যে ভুক্তিটা থাকে তার চিহ্ন পজিটিভ, তারপর মাইনাস, তারপর প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাই তো? এখন তো -2 ওর চিহ্ন নেগেটিভ আসলো, ওর বরাবর রো বাদ কলাম বাদ, 5 একে 5, তারপর সূত্রের মাইনাস, 5 একে 5 সূত্রের মাইনাস, -3 × 1 কত, -3, মাইনাসে মাইনাসে কত আসে, +3। ক্লিয়ার? রো কলাম বাদ, 5 একে 5, মাইনাস মাইনাসে মাইনাসে +3 হয়ে গেল। ঠিক আছে, আর লাস্টে আছে 1, ওইটার চিহ্ন অবশ্যই পজিটিভ। 1 বরাবর রো বাদ কলাম বাদ, 5 নং 45, সূত্রের মাইনাস, -3 × 8 কত, -24, তাই না? মাইনাসে মাইনাসে +24 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে দেখো কত আসে। হাফ থাকে বাইরে, 8 থেকে 9 গেলে কত, -1, -1 × -3 হয়ে যাবে +3। 5 আর 3 কত, 8, তাই তো? 5 আর 3 কত, 8। এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 8 × 2 কত, 16, প্লাস 45 আর 24 কত, 40, 50, 60, 65, 69, 69 একে 69। তার মানে অ্যাকচুয়ালি কত থাকে দেখো তো, 69 আর 3 কত, 70, 72, 72 আর 6 78, 78 এবং 10 88, 88 × হাফ, তার মানে থাকে 44 বর্গ একক। হাতে ক্যালকুলেটর থাকলে আর একটু ইজি হবে, আমার হাতের আশেপাশে নাই আর কি। তো যাই হোক, 44 বর্গ একক, একটা অ্যান্সার চলে আসছে আমার, একটা অ্যান্সার চলে আসছে। এখন এরপরে কি বলছে দেখো, বলছে যে বি হতে সি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। এখন একটা কথা বুঝি, বি হতে আমরা সি এর উপর লম্ব আঁকছি, ওই লম্বের দৈর্ঘ্য চাইছে। এখন তুমি যদি চিন্তা করো যে লম্ব আঁকলে ওটা একদম মধ্যবিন্দু দিয়ে যাবে, এটা কিন্তু 100% কারেক্ট না, সবসময় কিন্তু এই জিনিসটা হবে না। কারণ ত্রিভুজটা যদি একটু এরকম হয়, সমবাহু না হয়, তখন কিন্তু আমি যদি লম্ব আঁকি সেটা কিন্তু একদমই মধ্যবিন্দু দিয়ে যাবে না, অবভিয়াসলি যাবে না। বোঝা গেছে কথা? তো আমার কাছে কি জানতে চাইছে, ধরো বি থেকে আমি এসি বা সি এর উপর লম্ব আঁকছি, সেটা হলো বিডি। ঠিক আছে, তাহলে আমি কি করতেছি, আমি বলতেছি যে ধরি বি হতে সি এর উপর অঙ্কিত লম্ব, সেটা হলো বিডি। এটার দৈর্ঘ্য তো চাইছে, তাই না? বিডি এর দৈর্ঘ্য তো চাইছে। এখন দেখো আমরা একটা জিনিস বলতে পারি, বিডি হলো লম্ব, তাহলে এসি হলো ভূমি। তাহলে আমি কি বলতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এসি মানে ভূমি ইন্টু বিডি, বলা যায়। এবং সেই ক্ষেত্রফলই হবে 44। ক্ষেত্রফল আমি স্থানাঙ্কের মাধ্যমে বের করলাম, এবং আমি নর্মাল যে 9-10 এর নিয়ম ওইভাবে আমি ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে যে কাজটা আমি করব, এটা না, সেম স্লাইডটা আমি কপি মারবো। এটা লক হয় নাই, তাই না? আচ্ছা, আচ্ছা তাহলে আমি লিখতে পারি, চিত্রটা আপাতত রাখতেছি, পরে মুছবো। শর্ত মতে ক্ষেত্রফল কত আসবে, হাফ ইন্টু ভূমি, ভূমি হলো এসি, উচ্চতা হলো বিডি, এটা সমান কত,
44, তাই না? এটা সমান কত? 44। ভালো কথা। তাহলে আমার লাগবে হলো বিডি। এসি কিভাবে পাবা? দেখো এ বিন্দু জানা আছে, জানা আছে, সি বিন্দু জানা আছে, জানা আছে, দূরত্ব বের করতে পারবো, সূত্র আছে √(x1 - x2 হোল স্কয়ার)। x1 হলো -3 -x2 হলো 5, এইটার হোল স্কয়ার, প্লাস y1 - y2, y1 হলো -2, y2 হলো 8 হোল স্কয়ার, ইন্টু বিডি ইকুয়ালস টু কত? 44। ওকে, তাহলে এখন দেখি হাফ ইন্টু √(-3 - 5 - 8 স্কোয়ার করলে কত? 64, -2 - 8 10 স্কোয়ার করলে কত? 100, তাই তো? 100। আচ্ছা, ইন্টু হলো বিডি ইকুয়ালস টু হলো 44। তার মানে এখান থেকে বলা যায় 100 এবং 64, এটা 100 হবে। এসি না হবে, ঠিক আছে, 164, √(164/2, √(164 কত? 2 ইন্টু বিডি ইকুয়ালস টু 44। তাহলে আমি কি বলতে পারি? বিডি ইকুয়ালস টু 2 ওইদিকে গুণ যাবে, 44 ইন্টু 2 কত? 88, তার নিচে হয়ে হলো √(164)। শেষ, ক্লিয়ার? 164 এর রুট করলে কি আসে এটা এক্স্যাক্টলি আমার মাথায় আসতেছে না, এটা তোমরা করে দেখো কত আসে। 4 দিয়ে মেবি যায়, 4 4 16, 4 1 4, 41 হয় মেবি। যাই হোক, ক্লিয়ার? বোঝা গেছে? কনসেপ্ট ধরতে পারছো? ক্লিয়ার? তাহলে এটার মাধ্যমে আমাদের প্রথম ম্যাথটা শেষ, ঠিক আছে? আচ্ছা, গেল। এরকম পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, যে একটা ত্রিভুজের শীর্ষত্রয়ের স্থানাঙ্ক বলে দিছে, 3টা শীর্ষবিন্দু, তাদের স্থানাঙ্ক বলে দিছে, ঠিক আছে? তাহলে আমি লিখবো, ফার্স্টে নাম দিয়ে দিই, ধরি প্রথম বিন্দুটা হলো এ, তার স্থানাঙ্ক কত? t+1, 1। পরেরটা হলো বি, পরেরটা আমি ধরতেছি বি, সেটা হলো 2t+1, 3। তারপরেরটা হলো 2t+2, 2t। ঠিক আছে? এখন আমি যে কাজটা করব, এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আচ্ছা, তো একটু পানি খেতে গেছিলাম। যাই হোক, 3টা বিন্দু দিয়ে দিছে, বলছে এদের এই 3টা বিন্দু দিয়ে প্রথমে বলছে ক্ষেত্রফল নির্ণয় করো, তারপর বলছে একটা সমরেখার শর্ত, ওটা আমি পরে আসতেছি, আগে ক্ষেত্রফল বের করে নিই, ঠিক আছে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এইবার দেখো, ঘড়ির কাঁটার বিপরীতে বসানোর যে ঝামেলাটা, ওইটা নাই। কেন ভাই, ওটা কেন নাই? কারণ তুমি বিন্দুর স্থানাঙ্কই তো জানো না, টি 2t এগুলো দিয়ে দিছে, আমি তো জানি না বিন্দু কত, তো বিন্দু কোন ঘরে পড়ছে, ঘড়ির কাঁটার বিপরীতে কিভাবে ঘোরাবো, ওই ঝামেলা এবার নাই। তাহলে হাফ দিবা, বিন্দুগুলো বসাবা নিজের মতো। প্রথমটা হলো t+1, 1, পরেরটা হলো 2t+1, 3, তারপরেরটা হলো 2t+2, 2t, ঠিক আছে? 1 1 1। এখন আমার কাজ কি হবে? এটা ভেঙে দিব। কোন বরাবর? ধর আমি প্রথম রো বরাবর ভাঙতে চাইতেছি, ঠিক আছে? তাহলে হাফ, দেখো t+1 থাকবে, এটার চিহ্ন অবশ্যই পজিটিভ, রো বাদ কলাম বাদ, 3 1 3 মাইনাস 2t ইন্টু 1 কত? 2t, ঠিক আছে? এরপর আছে 1, 1 এর চিহ্ন কি হবে? নেগেটিভ, রো বাদ কলাম বাদ, 2t+1 এবং 1 গুণ করলে আসবে 2t+1, সূত্রের মাইনাস, 2t+2 এবং 1 গুণ করলে 2t+2, কিন্তু মাইনাসের কারণে হয়ে যাবে 2t-2, ঠিক আছে? দেন লাস্টে আছে 1, এটার চিহ্ন আসবে পজিটিভ, রো বাদ কলাম বাদ, 2t+1 ইন্টু 2t কত আসবে? 2t ইন্টু 2t, 4t স্কোয়ার, 1 ইন্টু 2t মানে শুধু 2t, তারপর মাইনাস 3 ইন্টু 2t প্লাস 2, গুণ করলে কত আসবে দেখো তো? গুণ করলে আসবে হলো 2t ইন্টু 3 মানে 3 দুগুণে 6, 6t, সূত্রের মাইনাসের কারণে মাইনাস হয়ে যাবে, 2 ইন্টু 3 কত? 6, ঠিক আছে? ক্লিয়ার? এখন দেখো কি কি কাটাকাটি যায়।
এখানে 2t এবং 2t কাটাকাটি যায়। আর কিছু না, আই ডোন্ট থিংক সো। তাহলে যে কাজটা করব, হাফ ছিল, গুণ করে দিই, t প্লাস 1 3 মাইনাস 2t গুণ করো, t ইন্টু 3 কত, 3t, t ইন্টু 2t কত, 2t স্কোয়ার, ঠিক আছে। 1 ইন্টু 3 কত, 3 একে 3, তারপর 1 ইন্টু মাইনাস 2t কত, মাইনাস 2t, ঠিক আছে। তারপর এখানে মাইনাস 1 এর সাথে কত গুণ হবে, এদিকে দেখো একটু, এদিকে একটু নোটিস করি, এখানে আছে 1, এখানে আছে মাইনাস 2, তো যোগ করলে আসবে কত, মাইনাস 1, তারপর সামনে মাইনাস আছে, হয়ে যাবে কত, প্লাস 1। ক্লিয়ার, বুঝতে পারছি, গেল। এরপরে 1 এর সাথে এখানে গুণ দিলে যা আছে তাই থাকবে, 4t স্কোয়ার, 4t স্কোয়ার, 2t মাইনাস 6t, এটা হয়ে যাবে হলো মাইনাস 4t মাইনাস 6। এখন দেখো কি কি আসে, হাফ, 4t স্কোয়ার মাইনাস 2t স্কোয়ার চলে আসে 2t স্কোয়ার, ঠিক আছে। 3t, দেখি 3t মাইনাস 2t মানে শুধু t থাকবে, তার থেকে আবার 4t বিয়োগ যাবে, তার থেকে আবার 4t বিয়োগ যাবে, তাই তো। 3t থেকে 2t বিয়োগ গেলে একটা t থাকে, t থেকে 4t বিয়োগ গেলে মাইনাস 3t, মাইনাস 3t। এখন সংখ্যার ব্যাপারটা দেখো, 3 আর 1 4, 4 থেকে 6 গেলে থাকে হলো মাইনাস 2, ঠিক আছে। এত বর্গ একক, এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। ক্ষেত্রফল চাইছিল, এইটা হলো আমার ক্ষেত্রফল, ঠিক আছে। এখন এরপর কি বলছে, ক্ষেত্রফল চাওয়ার সাথে সাথে বলা হয়েছে যে এটা যদি সমরেখ হয়, এটা যদি সমরেখ হয়, ঠিক আছে, তিনটা বিন্দুর কথা যে বলছে তারা যদি সমরেখ হয়, তাহলে টি এর মান ওই যে দুটা বলছে, দাঁড়াও একটু মুছে নিই, আমাকে বলা হয়েছে, এদিক দেখো, আমাকে বলা হয়েছে প্রমাণ করো যে টি সমান 2 অথবা মাইনাস হাফ হলে বিন্দুগুলো কি হবে, সমরেখ হবে। এখন কথা হলো, বিন্দু সমরেখ যদি হয়, বা বিন্দু সমরেখ কখন হয়, সোজা হিসাব, বিন্দু সমরেখ হইলে তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 0, মাত্র পড়ছি আমরা, তাই না। তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাদের দিয়ে কোনো ত্রিভুজই বানানো যায় না, এবং যেহেতু বানানো যায় না, ওই ত্রিভুজের ক্ষেত্রফল থাকে না, অর্থাৎ ক্ষেত্রফলটা কত হয়, 0 হয়। তার মানে আমি বলতে পারবো যে বিন্দুত্রয় সমরেখ, সমরেখ হলে ওই হাফ, তারপর কত, 2t স্কোয়ার মাইনাস 3t মাইনাস 2 ইকুয়ালস টু কত হবে, 0 হবে। মানে আমরা কাইন্ড অফ উল্টা প্রুফ করতেছি, ওরা বলছে যে টি সমান এত এত হলে সমরেখ হবে, তো আমরা ধরে নিছি সমরেখ, সমরেখ হলে ক্ষেত্রফল 0, ওইখান থেকে টি এর মানগুলো নিয়ে আসবো। তাহলে সমরেখ হলে ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলটা কত হবে, 0। তো হাফটা ওই 0-র সাথে নিয়ে যাও, 0 হয়ে যাবে। এখানে মিডল টার্ম করো, 2 দুগুণে 4, টি স্কোয়ারের সহগ 2, আর এই 2, 2 দুগুণে 4, এমন ভাবে ভাঙতে হবে যেন আমি যোগ বিয়োগ করলে 3 পাই, 4 একে 4। তাহলে লিখতে পারি 2t স্কোয়ার মাইনাস 4t প্লাস টি মাইনাস 2 ইকুয়ালস টু 0। উপরে এটা কি করছি না বুঝলে বোঝার দরকার নেই, মিডল টার্ম পারো তো, মিডল টার্ম করতেছি। তাহলে এখানে যদি 2t কমন যায়, তাহলে বলতে পারি t মাইনাস 2, আর এখানে যদি 1 কমন যায়, বলা যায় t মাইনাস 2। আবার যদি t মাইনাস 2 কমন যায়, তাহলে বলা যায় 2t প্লাস 1, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হয় অথবা দিয়ে, যে হয় t মাইনাস 2 ইকুয়ালস টু 0, তার মানে t সমান 2, অথবা 2t প্লাস 1 ইকুয়ালস টু 0, 2t সমান মাইনাস 1, t সমান হলো মাইনাস হাফ। প্রমাণিত। আমার তো এটাই প্রুফ করা ছিল, তাই না, যে t সমান 2 অথবা মাইনাস হাফ হলে বিন্দুগুলো কি হবে, সমরেখ হবে। বুঝা গেছে কথা, ক্লিয়ার, বুঝতে পারছি। প্রথম পেজে আসি,
ঠিক আছে, সেকেন্ড পেজ। ওকে, নেক্সট বলছে যে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল পি বর্জিত হবে, অর্থাৎ ক্ষেত্রফলে কি থাকবে না, পি থাকবে না, এটা আমার প্রুফ করতে হবে। তাহলে বিন্দু তিনটার নাম আগে দিয়ে দিই। আমরা ধরি প্রথম বিন্দুটা হলো এ, তার স্থানাঙ্ক হলো পি কমা পি মাইনাস টু। পরেরটা হলো বি, তার স্থানাঙ্ক হলো পি প্লাস থ্রি কমা পি। লাস্টেরটা হলো সি, পি প্লাস টু কমা পি প্লাস টু, তাই তো? আচ্ছা, এখন বলছে বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্রমাণ করতে হবে, ক্ষেত্রফলে পি থাকবে না। তো ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখি আমার একটা হাফ আসবে। এবার কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে বসানোর ঝামেলা নাই, আগের মতোই। কেন নাই? কারণ আমার স্থানাঙ্ক আমি জানি না, পি দিয়ে দিছে, আমি তো জানি না পি এর মান কত। প্রথম বিন্দু হলো পি, পি মাইনাস টু, পরেরটা হলো পি প্লাস থ্রি পি, তারপরেরটা হলো পি প্লাস টু পি প্লাস টু, আর এখানে আসবে 1 1 1। এখন কথা বুঝো, আমরা এটা ভেঙে দিব, নরমালি ভাঙতে পারি, অথবা এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, যেটা নির্ণয়কে করছি। নির্ণয়কে আমরা বলছিলাম না যে কোনো রো বা কলাম বরাবর দুইটা জিরো আনবো, আমার টার্গেট। যে কোনো রো বা কলাম বরাবর আমি যদি দুইটা জিরো আনতে পারি, তাহলে নির্ণয়টা ভাঙা ইজিয়ার হয়ে যাবে। এন্ড তার জন্য আমরা রো থেকে রো বিয়োগ করতাম, কলাম থেকে কলাম বিয়োগ করতাম, মনে আছে কিনা? নির্ণয়কে আমরা পড়ে আসছিলাম। তো আমরা যে কাজটা করব, দুইটা জিরো আনতে চাইতেছি, আমরা রো 1 থেকে রো 2 বিয়োগ করব। আমরা কি করব? রো 1 থেকে রো 2, রো 1 থেকে রো 2 বিয়োগ করব, তখন 1 মাইনাস 1 একটা জিরো আসবে। আবার রো 2 থেকে রো 3 বিয়োগ করব, আরেকটা জিরো আসবে। বোঝা গেছে কথা? আমরা কি করতেছি, ফার্স্টে রো 1 থেকে রো 2 বিয়োগ করতেছি। বিয়োগ করো, দেখো রো 1 এ আছে পি, তার থেকে দেখো রো 1 এর ভুক্তিগুলা থেকে, মানে পি, পি মাইনাস টু 1, আর নিচে হলো পি প্লাস থ্রি পি 1। এখন এগুলা বিয়োগ হবে, পি থেকে বিয়োগ হবে পি প্লাস থ্রি, পি মাইনাস টু থেকে বিয়োগ হবে পি 1 থেকে বিয়োগ হবে 1, ঠিক আছে? তাহলে দেখো পি থেকে বিয়োগ হবে পি প্লাস থ্রি, তো বিয়োগ করার কারণে মাইনাস পি মাইনাস থ্রি, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হয়ে গেল। আবার এখানে আছে পি মাইনাস টু, সেটা থেকে বিয়োগ হবে পি, আর 1 থেকে বিয়োগ হবে 1, সেটা চলে আসবে 0। সিমিলারলি রো 2 থেকে রো 3 বিয়োগ করো, পি প্লাস থ্রি, এটা থেকে বিয়োগ হবে পি প্লাস টু, তো বিয়োগের কারণে মাইনাস পি মাইনাস টু। আবার এখানে আছে পি, এটা থেকে বিয়োগ হবে পি প্লাস টু, তার মানে মাইনাস পি মাইনাস টু, তাই তো? মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হলো। আর এখানে 1 মাইনাস 1 কত? 0। আর বাদ বাকি থাকে এখানে পি প্লাস টু পি প্লাস টু 1। তাহলে সাইড নোট দিব, নির্ণয়কে যেরকম শিখাইছিলাম তোমাদের, যে আমরা আগে দেখবো ক্যালকুলেশন কি হয়েছে, রো 1 থেকে রো 2 বিয়োগ হয়েছে, তাই তো? আর 1 মাইনাস আর 2, মানে রো 1 থেকে রো 2 বিয়োগ হয়েছে, রো থেকে আর আসছে। এবং রো 1 থেকে রো 2 বিয়োগ করে বসাইছি কই? আমার মাথায় তো বসাও নেই, তাই না? বসাইছো কোন জায়গায়? রো 1 এ। রো 1 থেকে রো 2 বিয়োগ করে রো 1 এর জায়গায় বসাইছো, এবং বসানোর পর রো 1 এর চেহারা চেঞ্জ হয়ে গেছে। রো 1 আগে যেরকম ছিল এখন ওরকম নাই, এই জন্য এটা হয়ে যাবে রো 1 প্রাইম। বসাইছি রো 1 এ, এই জন্য রো 1, তার চেহারা চেঞ্জ হয়েছে, এই জন্য প্রাইম। বুঝা গেছে? এরপর রো 2 থেকে রো 3 বিয়োগ করছো, রো 2 থেকে রো 3 বিয়োগ করছো, বসাইছো কোন জায়গায়? রো 2 এর জায়গায়, এই জন্য রো 2 প্রাইম। ক্লিয়ার? তো এরপরে দেখি ক্যালকুলেশন করি কিছু। এই পি কাটা, এই পি কাটা, এই পি কাটা, এই পি কাটা, তাহলে কি থাকে দেখি। হাফ, এখানে থাকে মাইনাস থ্রি, 3 থেকে 2 গেলে 1 পি প্লাস টু, তারপর এখানে মাইনাস টু পি প্লাস টু, 0 0 1। এখন নির্ণয়টারে ভাঙবো, কোন বরাবর ভাঙবা? যেই বরাবর তুমি দুইটা জিরো আনছো, মানে থার্ড কলাম বরাবর, ঠিক আছে? যে কোনো রো কলাম বরাবরই তো ভাঙা যায়, তাই না? আমরা পড়ছিলাম নির্ণায়কের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে দেখি
ভাঙো এটারে। প্রথম দুইটা জিরোর জন্য কিছু লেখা লাগবে না। কেন? কেন? কারণ লিখবা, জিরো লিখবা, রো কলাম বাদ দিবা, গুণ করবা, লাভ কি? জিরোই তো আসবে, তাই না? জিরো লিখে রো কলাম বাদ দাও, গুণ দাও, লাভ কি? জিরোই তো আসবে। লিখবো শুধুমাত্র ওয়ানের জন্য, শুধুমাত্র ওয়ানের জন্য, এবং ওয়ান বরাবর রো কলাম বাদ যাবে। আচ্ছা, বাদ গেল। বাদ গেলে গুণটা কিরকম হবে দেখো তো। এই, তারপর মাইনাস দিয়ে এই গুণ দাও। -3 ইন্টু -2 কত আসে? আচ্ছা, ফার্স্টে তো ওয়ান লেখা লাগবে, ওয়ান লিখবো, ওয়ানের চিহ্ন পজিটিভ, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, প্রথমটার চিহ্ন প্লাস, তারপর মাইনাস প্লাস মাইনাস প্লাস। -3 ইন্টু -2 কত আসে? 6, সূত্রের মাইনাস। 1 ইন্টু -2 কত? -2, তাই না? 1 ইন্টু -2 কত? -2, আবার এখানে মাইনাস হয়ে যাবে +2। ওকে, তাহলে এখানে দেখো, হাফ ইন্টু 6 আর 2 কত? 8, তার মানে আসবে কত? 4, 4 বর্গ একক। ক্ষেত্রফল সর্বদা বর্গ একক আসে, যা পি বর্জিত। এই অ্যান্সারের মধ্যে কি পি আছে? নাই। তার মানে প্রমাণিত। প্রমাণিত, এটাই তো প্রমাণ করতে বলছি যে ক্ষেত্রফলে পি থাকবে না। ক্লিয়ার? ডান। নেক্সট ম্যাথ।